হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। ফিজিক্স কনসেপ্ট ক্লাসের সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা ফিজিক্সের ভেক্টর অধ্যায়ের তিনটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব। সেগুলো হলো আপেক্ষিক বেগ, বৃষ্টি এবং গাড়ির কাজ ভেজার কনসেপ্ট। ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি অ্যাডমিশনে দেখা যায় প্রতি বছরই বৃষ্টি এবং গাড়ির কাজ ভেজার অঙ্কগুলো থেকে দু একটা করে কোশ্চেন কমন এসে যায়। তো বারবার করে আসা এই তিনটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকের এই ভিডিওটা। জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তাহলে বৃষ্টি এবং গাড়ির কাজ ভেজার অঙ্কগুলো নিয়ে তোমাকে আর ভয় পেতে হবে না। আর এই সিরিজের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। তো চলো শুরু করা যাক। শুরুতে আমরা আগে দেখব আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ জিনিসটা কি? আপেক্ষিক বেগ নাম দেখে বুঝতে পারতেছো, আপেক্ষিক বেগ মানে হলো একজনের সাপেক্ষে আরেকজনের বেগ। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি জিনিসটা। সাপোজ একটা গাড়ির বেগ তোমাকে দেওয়া আছে VA, আর একটা গাড়ির বেগ তোমার দেওয়া আছে VB। এই দুটো অ্যাকচুয়ালি সমান্তরালে, শুধু মানটা তাদের আলাদা। মনে করো এই বেগটার মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড আর এই বেগটার মান দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড। সাপোজ এইদিকে হলো পজিটিভ দিক আর এদিকে হলো নেগেটিভ দিক। তার মানে এইদিকে যত বেগ আছে সব পজিটিভ আর এইদিকে যত বেগ আছে সব নেগেটিভ। যেহেতু এই দুইটা গাড়ি এইদিকে যাচ্ছে, তার মানে এই দুইটা বেগই আমাদের পজিটিভ দিকে, তার মানে দুইটা গাড়ি পজিটিভ দিকে যাচ্ছে। আচ্ছা, এখন তাহলে বলো এই দুটো বেগ আমি যে লিখছি, এই দুটো বেগ অ্যাকচুয়ালি কার সাপেক্ষে লিখছি? এই দুটো বেগ কিন্তু অ্যাকচুয়ালি আমি মাটিতে দাঁড়ায় থাকা স্থির একজন দর্শকের সাপেক্ষে লিখছি। মানে স্থির একজন দর্শক দেখতেছে যে এই গাড়িটা 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে আর এই গাড়িটা 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এখন কথা হলো, তুমি যদি এই গাড়িতে অবস্থান করো তাহলে তুমি কি এই গাড়িটাকে 4 মিটার পার সেকেন্ড বেগে যাইতে দেখবা? কখনোই না, কারণ তুমি তো এখানে গতিশীল। স্থির দর্শক যা দেখবে তুমি কখনোই তা দেখবা না। তুমি একটু ভিজুয়ালাইজ করে দেখো, তুমি যখন কোনো গাড়িতে উঠছো তখন তোমার পাশ থেকে যদি কোনো গাড়ি তোমাকে ক্রস করে যায় তাহলে তোমার কি মনে হয়? তোমার মনে হয় যে পাশের গাড়িটা তোমার থেকে একটু বেশি বেগে গেছে, এই কারণে সে তোমাকে ক্রস করে গেছে। অথবা তুমি যদি কোনো গাড়িকে ক্রস করে যাও তাহলে তোমার মনে হয় যে তোমার বেগটা পাশের গাড়ি থেকে একটু বেশি, এই কারণে তুমি গাড়িটাকে ক্রস করে গেছো। এই যে তোমার থেকে একটু বেশি বা একটু কম, এটাই অ্যাকচুয়ালি আপেক্ষিক বেগের কনসেপ্ট। যখনই তোমার সাপেক্ষে তুমি কিছু কাউন্ট করতেছো সেটাই অ্যাকচুয়ালি আপেক্ষিক। তাহলে এখন বলো এই দুইটা গাড়ির মধ্যে কে কাকে ক্রস করে যাবে? অবশ্যই এই গাড়িটা এই গাড়িটাকে ক্রস করে যাবে, কারণ এই গাড়িটার বেগ এই গাড়িটার থেকে বেশি। এখন কথা হলো যে তোমাকে যদি বলি যে তুমি এই গাড়িতে অবস্থান করে এই গাড়িটাকে কত বেগে কোন দিকে যাইতে দেখবা, তাহলে তুমি কি বলবা? তাহলে তুমি বলবা অবশ্যই 6 মিটার পার সেকেন্ড কম বেগে যাইতে দেখবো, কারণ আমি যদি 6 মিটার পার সেকেন্ড বেশি বেগে এইদিকে যাই তাহলে এই গাড়িটা 6 মিটার পার সেকেন্ড কম বেগে এইদিকে যাবে না। একটু চিন্তা করে দেখো, তুমি যখন একটা গাড়িকে ক্রস করে যাও তোমার কি মনে হয়? তোমার মনে হয় না যে ওই গাড়িটা পিছনের দিকে যাচ্ছে? কারণ তুমি যখন একটা গাড়িতে অবস্থান করতেছো তখন তোমার কি মনে হয়? তখন মনে হয় তুমি স্থির, গাড়িটাও স্থির এবং গাড়ির বাইরে যা কিছু আছে পুরো দুনিয়া গতিশীল। এমন মনে হয় না? অবশ্যই এমন মনে হয়। তাহলে তুমি যদি 6 মিটার পার সেকেন্ড বেশি বেগে এদিকে যাও তাহলে এই গাড়িটাকে তোমার কাছে কি মনে হবে? তোমার কাছে মনে হবে এই গাড়িটা 6 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে যাচ্ছে, পেছনের দিকে। তাহলে দেখো, এই গাড়ির যদি আমি আপেক্ষিক বেগ বের করতে চাই তোমার সাপেক্ষে, তাহলে অ্যাকচুয়ালি আমাকে কি করতে হচ্ছে? সিম্পলি এই দুটো বিয়োগ করতে হবে, সেটা তো ঠিক আছে। কিন্তু কথা হলো দিকটা কিভাবে আমাদের ঠিক থাকবে? যদি আমরা 10 - 4 করি তাহলে কিন্তু আমরা 6 পাবো, কিন্তু 4 - 10 করলে আমরা -6 পাবো। তাহলে আমাদের অ্যান্সার কোনটা লাগতেছে দেখো তো? এই গাড়িটার আপেক্ষিক বেগ আমরা বের করতেছি, তাহলে এই গাড়িটার আপেক্ষিক বেগ কিন্তু অ্যাকচুয়ালি মাইনাসের দিকে। তাহলে যদি মাইনাসের দিকে হয় তার মানে আমরা যদি মান এবং দিক দুইটাই ঠিক রাখতে চাই তাহলে আমাদের -6 আনতে হবে রেজাল্ট। তাহলে -6 আনার বুদ্ধি হলো 4 থেকে 10 বিয়োগ করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি VB - VA এটা যদি করি তাহলে আমরা আমাদের সঠিক রেজাল্টটা পাচ্ছি। তাহলে এখানে আমাদের কত আসতেছে? VB এর মান হলো 4 - 10, তাহলে এখানে আমাদের আসতেছে -6 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমাদের মান এবং দিক দুইটাই ঠিক থাকতেছে। এটা অ্যাকচুয়ালি কি? তাহলে এটা অ্যাকচুয়ালি আমাদের A এর সাপেক্ষে B এর আপেক্ষিক বেগ। এটাকে আমরা এভাবে লিখি VBA। VBA দ্বারা কি বোঝাই? A এর সাপেক্ষে B এর আপেক্ষিক বেগ, মানে বিটা হলো যার আপেক্ষিক বেগ আর A হলো যার সাপেক্ষে। তাহলে দেখো A এর সাপেক্ষে B এর আপেক্ষিক বেগ সমান হলো VB - VA। তার মানে যার আপেক্ষিক বেগটা বের করব তার বেগটা থেকে যার সাপেক্ষে বের করব তার বেগটা বিয়োগ করতে হচ্ছে। আর মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারো যে VBA, তার মানে B আগে A পরে, তাহলে আগেরটা আগে মাইনাস পরেরটা পরে, এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হলো দেখো এই বেগটা যে 4 মিটার পার সেকেন্ড এইদিকে ছিল তা না হয়ে যদি অপোজিট দিকে হতো, মনে করো সবকিছু সেম শুধু এটার দিকটা এদিকে, তাহলে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ কত হতো? আমাদের সূত্র তো এটাই থাকবে যে VB এর সমান VB - VA। তাহলে বলো চেঞ্জটা কোন জায়গায় হবে? চেঞ্জটা হবে, দেখো এই গাড়িটা কিন্তু 4 মিটার পার সেকেন্ড অপোজিট দিকে যাচ্ছে, মাইনাসের দিকে, তার মানে VB এর মানটা আমাদের অ্যাকচুয়ালি কিন্তু -4। তাহলে এই জায়গাটাতে শুধু আমাদের চেঞ্জ হবে, এখানে -4 হবে। তাহলে এখানে যদি -4 হয় তাহলে দুইটা মিলে কত হবে? -4 আর -10, তার মানে কত? -14। তার মানে দেখো বেগের মানটা কিন্তু অ্যাকচুয়ালি বেড়ে গেল। এখন একটু ভিজুয়ালাইজ করে দেখো আসলে জিনিসটা কি সত্য? অবশ্যই সত্য, কারণ দেখো তুমি যখন একটা বাসে যাও অথবা কোনো একটা গাড়িতে যাও, অপোজিট থেকে যদি তোমার একটা গাড়ি আসে তাহলে তোমার কীরকম মনে হয়? তোমার কি বেগটা বেশি মনে হয় না কম মনে হয় ওই গাড়িটার? অবশ্যই বেশি মনে হবে, কারণ তুমি যখন একটা গাড়ির দিকে যাচ্ছ
তখন তোমার একটা নির্দিষ্ট বেগ আছে, একটা নির্দিষ্ট বেগে তুমি গাড়িটার দিকে যাচ্ছ এবং গাড়িটাও তোমার দিকে একটা নির্দিষ্ট বেগে আসতেছে, তাহলে এই দুইটা মিলায় তুমি কিন্তু অনেক বেশি বেগ দেখো। অ্যাকচুয়ালি দুইজনের বেগের সামেশন দেখো, এখানে কিন্তু তাই ঘটছে ঘটনাটা। দেখো এই কারণে বেগটা বেড়ে গেছে এবং দিকটা মাইনাস কেন আসলো, দিকটা মাইনাস আসলো কারণ তুমি এই দিকে যাইতে দেখবা, এই কারণে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম যে এই সূত্রটা হলো ইউনিভার্সাল, আর মান এবং দিকগুলো আমরা সিচুয়েশন অনুযায়ী বসাই নিব, তাহলে আমাদের সঠিক রেজাল্টটা দিবে। আচ্ছা, এতক্ষণ কিন্তু আমরা দুইটা প্যারালাল বেগ দেখছি, মানে হয় একই দিকে যাচ্ছে না হয় অপোজিট দিকে যাচ্ছে। এখন আমরা একটু দেখবো যে যদি প্যারালাল না হয়, নির্দিষ্ট একটা কোণ করে যায় দুইটা গাড়ি, মানে দুইটা বেগ যদি একটা নির্দিষ্ট কোণে থাকে, তাহলে আমাদের আপেক্ষিক বেগটা অ্যাকচুয়ালি কেমন হবে। সাপোজ এটা হলো VA আর এর সাথে আলফা কোণে আছে মনে করো আরেকটা গাড়ি, সেটার বেগ হলো VB, এই কোণটা হলো আলফা। এখন তোমাকে বলছে যে তুমি যদি এই গাড়িতে অবস্থান করো তাহলে তুমি বি গাড়িটাকে কত বেগে কোন দিকে যাইতে দেখবা। আমরা কিন্তু একটু আগে একটা সূত্র দেখছি, সেটা কি ছিল বলতো, VBA ইকুয়াল VB মাইনাস VA। তাহলে এই দুটো অ্যাকচুয়ালি কি, এই দুটো অ্যাকচুয়ালি ভেক্টর বিয়োগ না? অবশ্যই ভেক্টর বিয়োগ। আমরা কিন্তু ভেক্টর বীজগণিতের লেকচারটাতে ভেক্টরের বিয়োগ করা শিখছি। তাহলে ভেক্টরের বিয়োগ করার জন্য আমাদের কি করতে হয়, আমাদেরকে এইভাবে একটু মডিফাই করে নিতে হয়। আচ্ছা, এরকম করার উদ্দেশ্য কি? এরকম করার উদ্দেশ্য হলো ভেক্টর বিয়োগ বলতে কিছু নাই, আমরা অ্যাকচুয়ালি ভেক্টর যোগের মাধ্যমে ভেক্টর বিয়োগটা করব, কিন্তু শুধুমাত্র আমরা এই ভেক্টরটাকে বিপরীত ভেক্টর বানাই নেব। তাহলে দেখো এই ভেক্টরটাকে যদি আমরা বিপরীত ভেক্টর বানাই তাহলে আমাদের এটা কেমন হবে, এটা আমাদের তখন এরকম হবে, এটা আমাদের অ্যাকচুয়ালি মাইনাস VA। তাহলে এখন দেখো এই মাইনাস VA আর VB এই দুটো যোগ করলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি দুইটা ভেক্টরের বিয়োগফল পেয়ে যাব। তাহলে এখন এটা আর এটা এই দুটো যদি আমরা যোগ করতে চাই তাহলে আমাদের রেজাল্টেন্ট ভেক্টরটা অ্যাকচুয়ালি কেমন হবে। দেখো এটা কিন্তু অ্যাকচুয়ালি সামান্তরিক সূত্র অ্যাপ্লাই হবে, কারণ এখানে একটা পয়েন্ট থেকে আমাদের দুইটা ভেক্টর ক্রিয়া করতেছে, তাহলে আমাদের সামান্তরিকের কর্ণ হবে তাদের লব্ধি। তাহলে এখন বলো এটাতে যদি সামান্তরিক আঁকি তাহলে কর্ণটা এরকম হবে না? অবশ্যই কর্ণটা এরকম হবে। তাহলে এটাই হবে আমাদের VBA ভেক্টর, যেটার মান হবে আমাদের আপেক্ষিক বেগের মান, আর যেটার দিকটা হবে আপেক্ষিক বেগের দিক। এখন যদি মান বের করতে বলে এই ভেক্টরটা, তাহলে কিভাবে বের করবা? আমরা কিন্তু বিগত লেকচারটাতে ভেক্টরের লব্ধির মান বের করা শিখছি। তাহলে আমাদের এটা কি হবে, VBA সমান স্কোয়ার রুট VB স্কোয়ার প্লাস VA স্কোয়ার প্লাস 2VA VB কজ আলফা। আলফাটা কিন্তু অ্যাকচুয়ালি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে দেখো এই ভেক্টর আর এই ভেক্টরে আমরা কিন্তু লব্ধি বের করতেছি, তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, অ্যাকচুয়ালি এটা না এটা, তাহলে এটা কত ডিগ্রি কোণ? এটা কিন্তু আলফা নয়, আলফা হলো আমাদের এইটুকু, তাহলে এটা আমাদের কি হবে, টোটালটা যদি 180 হয় তাহলে এইটুকু হবে আমাদের 180 মাইনাস আলফা। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এখানে আমরা মাইনাস VA ভেক্টর লিখছি, কিন্তু আমরা কিন্তু এখানে মাইনাস বসাই নাই। মাইনাস কেন বসালাম না? কারণ আমরা যখন এই সূত্রটার প্রতিপাদন করছি আমরা কিন্তু সবগুলো পজিটিভ মান নিয়ে করছি, তখন এই সূত্রটা আসছিল। এই কারণে আমরা যেই ভেক্টরগুলোর লব্ধি বের করবো এই সূত্রের মাধ্যমে, সেই ভেক্টরগুলোর শুধুমাত্র আমাদের মান এখানে বসাতে হবে, এই চিহ্নটা নেওয়া যাবে না, আর কোণটা বসাতে হবে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাহলে আমরা অ্যাকচুয়াল রেজাল্টটা পাবো। তো যাই হোক, এইভাবে আমরা ইজিলি আপেক্ষিক বেগের মান বের করতে পারি। আচ্ছা, এখন যদি দিক বের করতে বলে, দিকটা কিভাবে বের করবা? দেখো এটা যদি থিটা কোণ হয় তাহলে আমরা দিক বের করার একটা সূত্র শিখছিলাম, ট্যান থিটা ইকুয়াল যেটার সাথে কোণ সেটা কিন্তু নিচে ফ্রি থাকবে, তাহলে কোনটার সাথে কোণ, এটার সাথে কোণ, মানে VB এর সাথে কোণ, তাহলে নিচে VB প্লাস, আর এখানে কি হবে VA সাইন আলফা। এখানে কিন্তু আলফা হবে না, আলফার পরিবর্তে আমাদের কি হবে 180 মাইনাস আলফা, কারণ মধ্যবর্তী কোণ 180 মাইনাস আলফা, আর নিচে হবে VA cos 180 মাইনাস আলফা। এখান থেকে আমরা জাস্ট থিটা ইকুয়াল ট্যান ইনভার্স করলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। এখন কথা হলো তোমার সাপেক্ষে আমরা কোনটা বের করতেছি, তাহলে তোমার সাপেক্ষে কি অ্যাকচুয়ালি এই থিটা কোণ? কখনোই না, কারণ এই থিটা কোণটা কিন্তু আমরা VB এর সাথে বের করছি। তাহলে তোমার সাপেক্ষে যদি কোণ বের করতে চাই, তোমার সাপেক্ষে কোণ কোনটা? এই টোটালটা না, এখান থেকে এই পর্যন্ত, তাহলে এখান থেকে এই পর্যন্ত কতটুকু? এখান থেকে এই পর্যন্ত হলো এটুকু আলফা এটুকু থিটা, তার মানে দুইটার যোগফল, তার মানে তোমার অ্যাকচুয়াল রেজাল্ট হবে আলফা প্লাস থিটা, এটা হবে তোমার আপেক্ষিক কোণ, মানে তোমার সাপেক্ষে যে কোণটা। তাহলে এইভাবে তুমি আপেক্ষিক বেগ আর এইভাবে আপেক্ষিক কোণ বের করতে পারবা। আবার যেন থিটা বের করে ওটা যেন আপেক্ষিক কোণে রেখে দিও না, তোমার সাথে যেই কোণটা যে অ্যাঙ্গেলটা এটা তোমার হবে রেজাল্ট। বৃষ্টি এবং গাড়ির কাজ ভেজার অঙ্কের কনসেপ্ট বোঝার জন্য আমাদের যেটুকু কনসেপ্ট দরকার ছিল আপেক্ষিক বেগের, সেটুকু কনসেপ্ট আমাদের বোঝা হয়ে গেছে। এখন আমরা বৃষ্টির অঙ্কগুলোর কনসেপ্ট বোঝার চেষ্টা করব। তো বৃষ্টির অঙ্কের কনসেপ্টগুলোকে আমি সাধারণত 5টা কেজে ভাগ করি, যেখানে কেস 0 হলো আমাদের বৃষ্টি, তার মানে শুধুমাত্র বৃষ্টির বেগ থাকবে এই কেসে, দর্শকেরও কোনো বেগ থাকবে না, বাতাসেরও কোনো ইফেক্ট নাই। তার মানে দেখো কিরকম, সাপোজ এখান থেকে বৃষ্টি পড়তেছে VR বেগে, আর তুমি এখানে দাঁড়ায় আসো, কোনো বাতাস নেই, তাহলে তুমি বৃষ্টিটাকে কত বেগে কোন দিকে পড়তে দেখবা? তুমি কিন্তু তাহলে বৃষ্টিটাকে এইভাবে লম্বাভাবে পড়তে দেখবা, যেভাবে পড়তেছে এইভাবে দেখবা, কারণ তোমার কোনো বেগ নেই। এটা হলো আমাদের কেস 0। আচ্ছা, এখন আমরা দেখবো যে কেস 1-এ কি হয়। তো আমাদের কেস 1 কি? কেস 1 হলো বৃষ্টি প্লাস বাতাস, তার মানে বৃষ্টির বেগ থাকবে, বাতাসের বেগ থাকবে, কিন্তু তোমার কোনো বেগ থাকবে না, মানে দর্শকের কোনো বেগ থাকবে না। তার মানে তুমি এখানে স্থির দাঁড়ায় আসো, বৃষ্টি এভাবে লম্বাভাবে পড়তেছে আর বাতাস প্রবাহিত হচ্ছে সাপোজ এইদিকে VA বেগে। তাহলে এখন কথা হলো তুমি অ্যাকচুয়ালি বৃষ্টিটাকে কোন দিকে পড়তে দেখবা? দেখো আগে কিন্তু তুমি স্থির ছিল, বাতাস ছিল না, তাহলে বৃষ্টিটা লম্বাভাবে পড়তেছিল, তুমি লম্বাভাবে দেখছো, তার মানে তুমি যদি ছাতা মাথার উপরে এভাবে লম্বাভাবে ধরতা তাহলে তুমি বৃষ্টি থেকে রক্ষা পাইতা, কিন্তু এখন কিন্তু বাতাস আছে, তার মানে এখন আর তুমি এভাবে লম্বাভাবে পড়তে দেখবা না। এখন তুমি তাহলে কি দেখবা? এখন তুমি দেখবা এই দুইটা বেগের লব্ধি দেখবা, এই দুইটা বেগ মিলে যে লব্ধি দিক হবে সেই দিকে তুমি বৃষ্টিটাকে পড়তে দেখবা। তাহলে এই দুইটা মিলে লব্ধি বেগ কী হবে? দেখো এই লব্ধিটা কিন্তু অ্যাকচুয়ালি সামান্তরিক সূত্র থেকে বের করতে হবে, কারণ
এই একটা পয়েন্টে দুইটা ভেক্টর ক্রিয়া করতেছে। তাহলে আমরা সামান্তরিক সূত্র যখন পড়ছি তখন আমরা জানছি যে একই পয়েন্টে দুইটা ভেক্টর ক্রিয়া করলে তাদের লব্ধি সামান্তরিক সূত্র অনুযায়ী বের করতে হয়। তাহলে দেখো এটাতে যদি আমরা একটা সামান্তরিক আঁকি তাহলে সামান্তরিকটার কর্ণ অ্যাকচুয়ালি এরকম হবে না, এরকম হবে। তাহলে এটাই হবে আমাদের এই দুটো ভেক্টরের লব্ধি। তো এটা সাপোজ V1। তার মানে এখন তুমি বৃষ্টিটাকে এই দিকে পড়তে দেখবা। তার মানে এখন যদি তুমি বৃষ্টি থেকে রক্ষা পেতে চাও তোমাকে আর এইভাবে লম্বাভাবে ছাতা ধরলে হবে না, তোমাকে এই কোণে ছাতা ধরতে হবে। যদি এইভাবে ছাতা ধরো তাহলে তুমি বৃষ্টি থেকে রক্ষা পাবা। যদি উল্লম্বভাবে ধরে থাকো তাহলে কিন্তু ভিজে যাবে, সাইড থেকে বৃষ্টি এসে ভিজে যাবা। তো ধরে নাও এই কোণটাকে আমি নাম দিচ্ছি থিটা। তাহলে এখন তোমাকে কোশ্চেন করে যে হলো উল্লম্বের সাথে তোমাকে কত কোণে ছাতা ধরতে হবে তাহলে তুমি বৃষ্টি থেকে রক্ষা পাবা। আরেকটা কোশ্চেন করে যে এই লব্ধি বেগের মানটা তুমি কত দেখবা। লব্ধি বেগের মান কত দেখবা? লব্ধি সূত্র আমরা জানি V1 ইকুয়াল স্কোয়ার রুট VR স্কোয়ার প্লাস VA স্কোয়ার প্লাস 2VR VA কজ আলফা। আলফা মানে কি? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে দেখো এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ অ্যাকচুয়ালি কত? 90 ডিগ্রি না? 90 ডিগ্রি। তার মানে এখানে আমাদের হবে 90 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা এই লব্ধি ভেক্টরটার মান পেয়ে যাবো, V1 এর মান পেয়ে যাবো। এখন কথা হলো ছাতা কত ডিগ্রি কোণে ধরতে হবে। তাহলে এই কোণে যদি থিটা হয় আমরা কিন্তু আরেকটা সূত্র দেখছি, সেটা হলো tan থিটা ইকুয়াল যেটার সাথে কোণ সেটা নিচে ফ্রি থাকবে। তাহলে কোণ কিসের সাথে? VR এর সাথে। তাহলে নিচে VR ফ্রি থাকবে প্লাস উপরে কি হবে? VA সাইন আলফা। আলফা মানে কত? 90 ডিগ্রি। আর এটা হবে VA কজ 90 ডিগ্রি সমান আসবে হলো তোমার VA বাই VR, কারণ সাইন 91 আর কজ 90 0। তাহলে এখান থেকে আমরা সিম্পলি থিটা ইকুয়াল পাবো tan ইনভার্স VA বাই VR। আমরা এই সূত্র থেকে বের না করে আমরা আরেকভাবে বের করতে পারতাম। দেখো এখান থেকে যদি আমরা এটা যোগ করে দিই তাহলে দেখো এই ভেক্টরটা যদি VA হয় এটা কিন্তু প্যারালাল, তাহলে এটা কি হবে? এটাও VA হবে। তাহলে দেখো এটা একটা আমাদের সমকোণী ত্রিভুজ না, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে যদি আমরা tan এর সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হবে? tan থিটা সমান লম্ব, লম্ব মানে এটার মান কত? VA বাই ভূমি, ভূমি কত? VR। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি থিটা ইকুয়াল tan ইনভার্স VA বাই VR। দেখো আমরা কিন্তু একই কোণে পাইছি, একই রেজাল্ট দেবে। যেভাবে তোমার সুবিধা সেভাবে করবা। আচ্ছা এখন কথা হলো যে এই যে থিটা এই কোণটা কিন্তু উল্লম্বের সাথে কোণ, উল্লম্ব মানে এটা, তাহলে উল্লম্বের সাথে এত কোণে তোমাকে ছাতা ধরতে হবে। কিন্তু তুমি যদি শুধু বলো যে উল্লম্বের সাথে এত কোণে ছাতা ধরতে হবে তাহলে কিন্তু সঠিক হলো না অ্যান্সারটা, কারণ উল্লম্বের সাথে এত কোণ কিন্তু এদিকে হতে পারে এদিকেও হতে পারে। তাহলে তোমাকে কি করতে হবে? দিকটা উল্লেখ করে দিতে হবে। যদি তোমাকে বলে দেয় যে বাতাসটা সাপোজ দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে, তার মানে কি তোমাকে উল্লম্বের সাথে দক্ষিণ দিকে এত ডিগ্রি কোণে ধরতে হচ্ছে, আর এটা হলে উত্তর দিকে এত কোণে ধরতে হতো। তাহলে দিকটা উল্লেখ করে দিতে হবে যদি কোশ্চেনে দিক দেওয়া থাকে। তো চলো এখন আমরা কেস 2 দেখবো। আমাদের কেস 2 হলো বৃষ্টি প্লাস দর্শক। তার মানে বৃষ্টির বেগ থাকবে এবং দর্শকের বেগ থাকবে, কিন্তু বাতাস থাকবে না, বাতাসের কোনো বেগ থাকবে না। তাহলে দেখো এখন কি হবে ব্যাপারটা। সাপোজ এখানে বৃষ্টি পড়তেছে VR বেগে, আর কি থাকবে? দর্শকের বেগ থাকবে। তো মনে করো তুমি এদিকে যাচ্ছ VM বেগে, আর বাতাস তো নাই। তাহলে এখন বৃষ্টিটাকে তুমি কোন দিকে কত বেগে পড়তে দেখবা। এখন একটু চিন্তা করো, তুমি যদি সিম্পলি এই দুটো লব্ধি বের করে দাও তাহলে কি অ্যান্সারটা হবে? কখনোই হবে না। কারণ তুমি যখন স্থির ছিলা তখন তুমি অ্যাকচুয়ালি কি দেখছো? তখন তুমি দেখছো আশেপাশে যত ঘটনা ঘটছে সব কিছুর লব্ধি মিলাই একটা রেজাল্টেন্ট তুমি জিনিস দেখছো। কিন্তু এখন কিন্তু তুমি নিজে গতিশীল, তার মানে তোমার গতির কারণে আশেপাশের জিনিসগুলো দেখার মধ্যে তোমার অবশ্যই ইফেক্ট পড়বে। তার মানে তোমার এখানে এখন প্রয়োগ করতে হবে আপেক্ষিক বেগের কনসেপ্ট। যখনই দর্শক গতিশীল হবে তখনই তোমার আপেক্ষিক বেগের কনসেপ্ট চলে আসবে। তাহলে বলো এখানে আপেক্ষিক বেগটা কার সাপেক্ষে কার বের করতে হবে? অবশ্যই তোমার সাপেক্ষে বৃষ্টির, কারণ তোমার সাপেক্ষে বৃষ্টির বেগটা যেদিকে হবে তুমি তো অ্যাকচুয়ালি সেদিকে ছাতাটা ধরবা। তাহলে তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে হবে। তাহলে আমরা একটু আগে একটা সূত্র দেখছি না, VRM ইকুয়াল VR মাইনাস VM। তার মানে বৃষ্টির বেগ তোমার সাপেক্ষে ইকুয়াল হলো বৃষ্টির বেগ মাইনাস তোমার বেগ। আবার এমন না যে এটা 10 মিটার পার সেকেন্ড, এটা 2 মিটার পার সেকেন্ড, তাহলে তুমি দুটো বিয়োগ করে দিও 8 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু সিম্পল বিয়োগ না, এটা কিন্তু ভেক্টর বিয়োগ। তাহলে আমরা ভেক্টর বিয়োগের নিয়ম অনুযায়ী কি করব? এটাকে আগে বিপরীত ভেক্টর বানিয়ে নেব, তারপর ভেক্টর যোগ করে দেবো। তাহলে এটাকে বিপরীত ভেক্টর বানাতে গেলে কি করতে হবে? এরকম হবে না, এটা কিন্তু আমাদের মাইনাস VM ভেক্টর। তাহলে দেখো এখন কিন্তু আমাদের এটার কাজ শেষ, আমরা এই বেগটাকে বিপরীত বেগ বানাই নিছি, মানে বিপরীত ভেক্টর বানাই নিছি। এখন আমাদের তাহলে কি করতে হবে? এই বেগটা আর এই বেগটার লব্ধি বেগ বের করতে হবে, তাহলে আমরা এই আপেক্ষিক বেগটা পেয়ে যাব। তাহলে এখন কিভাবে আমরা এটা পেতে পারি? দেখো এই দুটোর লব্ধি কি হবে? যদি এটা দ্বারা সামান্তরিক আঁকি তাহলে তার কর্ণটা হবে এরকম। তাহলে এটা হবে আমাদের VRM, মানে তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে এটার মান কত হবে? এটার মান আমরা একটু আগে সূত্র লিখছি, VRM ইকুয়াল স্কোয়ার রুট VR স্কোয়ার প্লাস VM স্কোয়ার প্লাস 2VR VM কজ আলফা। আলফার মান কত? আলফার মান হলো এই কোণটা, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। এই দুটোর মধ্যবর্তী 90 জন্য কিন্তু এখানে 90 বসতেছে না, 180 থেকে এই 90 বাদ দিয়েও 90 থাকতেছে, এই কারণে এখানে 90 বসতেছে। তাহলে এই সূত্র থেকে আমরা ইজিলি VRM এর মানটা বের করে নিতে পারি। এখন যদি কোণ বের করতে বলে উল্লম্বের সাথে কোণ, তাহলে এই কোণটা না এই কোণটা। তাহলে এখন আমরা এই থিটা কোণটার মান কীভাবে বের করবো? দেখো এটা যদি যোগ করে দেই, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে tan থিটার সূত্র অ্যাপ্লাই করলে tan থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কোণটা? লম্ব হলো এটা। তাহলে এটা দেখো, এটা আর এটা কিন্তু প্যারালাল, তাহলে এটার মান আমাদের হবে VM। আমরা কিন্তু এখানে মাইনাস চিহ্নটা নিলাম না, কারণ কি? কারণ আমরা এখানে শুধুমাত্র মানটা নিচ্ছি। আর ভূমি, ভূমি কত? ভূমি হলো এটা, এটার মান কত? VR।
তাহলে এখান থেকে আমরা ইজিলি থিটার মানটা পেয়ে যাবো। এখানে যদি কোশ্চেনের দিক দেওয়া থাকে, মনে করো তোমাকে এটা বলে দিলে উত্তর দিকে যাচ্ছ, তাহলে তোমাকে বলতে হবে যে উল্লম্বের সাথে দক্ষিণ দিকে এত কোণে ধরতে হবে। তো চলো আমরা এখন কেস 3 দেখবো। তাহলে দেখো আমাদের কেস 3 হলো বৃষ্টি, দর্শক, বাতাস তিনটাই থাকবে এবং দর্শক আর বাতাসের বেগের দিক একই দিকে হবে। তাহলে কিরকম হবে ব্যাপারটা দেখো, বৃষ্টি যদি এদিকে পড়ে ভি আর বেগে, আর সাপোজ এদিকে বাতাস প্রবাহিত হচ্ছে ভি এ বেগে, আর তুমিও মনে করো এদিকে যাচ্ছ ভি এম বেগে। এখন তাহলে ঘটনাটা অ্যাকচুয়ালি কি হবে, কোন দিকে কত কোণে তোমাকে ছাতাটা ধরতে হবে। তাহলে এটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, আগে আমরা যে দুটো কেস দেখলাম এই দুটো কেসের কম্বিনেশন করতে হবে। তো আগে আমরা দর্শকের বেগ নিয়ে চিন্তা করি না, আগে আমরা বাতাস আর বৃষ্টি এই দুটো মিলে আমরা আগে লব্ধিটা বের করে নিই, তারপর আমরা দর্শকের বেগ নিয়ে কাজ করব। তাহলে দেখো এই বাতাসের বেগ আর বৃষ্টির বেগ এই দুটোর লব্ধি কি হবে, এই দুটো মিলে গঠিত সামান্তরিকের কর্ণ, এরকম না, এরকম। এটার নাম সাপোজ V1। তাহলে দেখো এখন কিন্তু আমাদের VA আর VR এই দুটোর কিন্তু কাজ শেষ, মানে এই দুটো মিলে আমরা লব্ধি বের করে ফেলছি V1। আচ্ছা এখন তাহলে আমাদের কি করতে হবে, এখন আমাদের এই V1 এর আপেক্ষিক বেগ বের করতে হবে VM এর সাপেক্ষে। তার আগে আমরা আরেকটা কাজ একটু করে নিই। দেখো এই কোণটাকে যদি আমি নাম দেই θ1, তাহলে দেখো এই কোণটা আমরা ইজিলি বের করতে পারবো না, কারণ দেখো এটা যদি আমি যোগ করে দেই এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ট্যান সূত্র অ্যাপ্লাই করলে tan θ1 ইকুয়াল টু লম্ব, লম্ব মানে এটা, তাহলে এটা আর এটা যেহেতু প্যারালাল, তাহলে এটা হবে VA বাই ভূমি, তাহলে ভূমি কোণটা এটা, তাহলে এটার মান কত VR। তাহলে এখান থেকে আমরা θ1 পেয়ে যাই ইজিলি tan ইনভার্স VA বাই VR। তাহলে আমরা θ1 এর মানটা পেয়ে গেলাম। এবার আমরা কি করতে চাচ্ছি, V1 এর আপেক্ষিক বেগ বের করতে চাচ্ছি VM এর সাপেক্ষে। তাহলে আমরা একটু আগে একটা সূত্র দেখছি না, V1 উইথ রেসপেক্ট টু m ইকুয়াল V1 মাইনাস VM। তাহলে আমাদের কি করতে হবে, এখন আমাদের এই ভিএমটাকে নেগেটিভ করে দিতে হবে, বিপরীত ভেক্টর বানিয়ে নিতে হবে। তাহলে ভিএম এর বিপরীত ভেক্টরটা এরকম হবে না, এরকম হবে, এটা হলো আমাদের মাইনাস ভিএম। এখন আমাদের তাহলে কি করতে হবে, এই দুটার লব্ধি বের করতে হবে, তাহলে আমাদের কাজ শেষ। এখন এই দুটার লব্ধি কিভাবে বের করবো, দেখো সামান্তরিক সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কর্ণটা হবে আমাদের এইরকম, তাহলে এটাই হবে আমাদের V1m। আচ্ছা এখন যে এই লব্ধিটা আমরা বের করব, এই লব্ধির মানটা বের করতে গেলে আমাদের কি লাগবে বলো তো, আমাদের কিন্তু মধ্যবর্তী কোণ লাগে, এটা আর এটার মধ্যবর্তী কোণ লাগে। তাহলে এইটা আর এইটার মধ্যবর্তী কোণ কত, এটা আর এটার মধ্যবর্তী কোণ কিন্তু অ্যাকচুয়ালি এইটা। তাহলে এইটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, এই পুরো কোণটা তো আমাদের মান দেওয়া নেই, কিন্তু আমরা এই মানটা বের করতে পারি। কীভাবে বের করতে পারি, দেখো এটা কিন্তু 90 ডিগ্রি, আর এই θ1টা আমরা এখানে বের করে ফেলছি। তাহলে এই টোটালটা কত হবে 90 ডিগ্রি প্লাস θ, তার মানে এই কোণটার মান হবে 90 প্লাস θ1। তাহলে দেখো আমরা যদি এখান থেকে লব্ধি এখন বের করতে চাই, V1m ইকুয়াল স্কোয়ার রুট V1 স্কোয়ার প্লাস VM স্কোয়ার প্লাস 2V1 VM কজ মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি প্লাস θ1, 90 প্লাস θ1। এটা ক্যালকুলেট করলে আমরা রেজাল্টটা পেয়ে যাবো। এখন আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হলো উল্লম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে। তাহলে ওই কোণটা আমাদের কোণটা, ওই কোণটা কিন্তু অ্যাকচুয়ালি এই কোণটা, দেখো এটাকে যদি আমরা θ2 নাম দিই, তাহলে কিন্তু উল্লম্বের সাথে θ2 কোণে তোমাকে ছাতা ধরতে হবে। তাহলে θ2টা আমরা কীভাবে বের করতে পারি, এটা বের করার জন্য আমাদের লব্ধির সাথে একটা ভেক্টর কত কোণ উৎপন্ন করে ওইটার একটা সূত্র আছে না, ওই সূত্রটা প্রয়োগ করতে হবে। কোন সূত্র, দেখো এখানে তাহলে কি হবে, tan লব্ধির সাথে কোনটা, দেখো তো লব্ধি আমাদের কোনটা, লব্ধি হলো এটা, আর আমাদের V1 এর সাথে লব্ধির কোনটা, তাহলে অ্যাকচুয়ালি কোনটা, এইটুকু θ1 এইটুকু θ2, তাহলে আমাদের টোটাল কোনটা হলো θ1 প্লাস θ2। তাহলে এখানে হবে θ1 প্লাস θ2 ইকুয়াল, যেটার সাথে কোণ সেটা ফ্রি থাকবে, কোনটার সাথে কোণ, V1 এর সাথে কোণ, তাহলে নিচে V1 ফ্রি থাকবে, প্লাস উপরে কী হবে VM সাইন আলফা, আলফার মান কত 90 প্লাস θ1, আর এখানে হবে VM কজ 90 প্লাস θ1। এই পাশে সবগুলোর মান তুমি জানো, এ পাশে একটা মান আসবে, সেটাকে tan ইনভার্স করতে হবে, এরপর θ1কে জাস্ট মাইনাস করে দিবা, তাহলে এখান থেকে তুমি θ2 এর মানটা পেয়ে যাবা। তো চলো এখন আমরা কেস 4 দেখব। তো দেখো আমাদের 4 নম্বর কেসটা অ্যাকচুয়ালি 3 নম্বর কেসের মতোই, শুধু একটা জিনিস আলাদা, সেটা হলো বিপরীত দিকে, দর্শক এবং বাতাসের বেগটা হবে বিপরীত দিকে। তো দেখো কীরকম, সাপোজ এখানে বৃষ্টি পড়তেছে VR বেগে, এদিকে বাতাস প্রবাহিত হচ্ছে VA বেগে, আর তুমি এইদিকে গতিশীল VM বেগে। যেহেতু অপোজিট দিকে বলছে, তাহলে তোমার বেগটা হবে বাতাসের অপোজিট দিকে। তাহলে এখানে আমরা কি করবো, আগে সেম ভাবে VA আর VR এর লব্ধিটা বের করে নেব। তাহলে এই দুটোর লব্ধি কি হবে, সামান্তরিক সূত্র অনুযায়ী সামান্তরিকের কর্ণ, তাহলে এইরকম হবে। সাপোজ এটার নাম আমরা দিই V1, এই কোণটা যদি θ1 হয়, তাহলে আমরা এখানে এই সমকোণী ত্রিভুজ থেকে সিম্পলি বের করে নিতে পারি যে tan θ1 ইকুয়াল লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে আমরা θ1 এর মানটা ইজিলি পেয়ে যাব। তো এখন আমাদের এইটুকুর কাজ শেষ, V1 আর VR এর কাজ শেষ, তার মানে V1 আর VR থেকে আমরা এই লব্ধিটা পেয়েছি। এখন আমরা কি করব, এখন আমরা VM এর সাপেক্ষে এই V1 এর আপেক্ষিক বেগটা বের করব। তাহলে যেহেতু আপেক্ষিক বেগের কনসেপ্ট আসছে, তার মানে আমাদের আপেক্ষিক বেগের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। কোন সূত্র, এই তো আমরা একটু আগে দেখছি V1 উইথ রেসপেক্ট টু m ইকুয়াল V1 মাইনাস VM। তার মানে VMটাকে আমাদের বিপরীত ভেক্টর বানিয়ে নিতে হবে। তাহলে যেহেতু VA এর কাজ শেষ, তাহলে এটা আমি মিশিয়ে দিচ্ছি। এখন দেখো VMকে আমরা বিপরীত ভেক্টর বানালে এরকম হবে না, এরকম হবে, তাহলে এটা হলো আমাদের মাইনাস VM। এখন আমাদের কি করতে হবে, V1 আর VM এর লব্ধি বের করতে হবে, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে V1 আর VM এর লব্ধি কীভাবে বের করবো, এটা যদি একটা সামান্তরিক আঁকি, তাহলে তার কর্ণটা হবে এইরকম, তাহলে এটা হবে আমাদের V1 উইথ রেসপেক্ট টু m। এটা বের করার জন্য তাহলে আমাদের কী লাগে বলো তো, আমাদের কিন্তু মধ্যবর্তী কোণটা লাগে, তার মানে V1 আর মাইনাস VM এটার মধ্যবর্তী কোণটা আমাদের লাগবে, মানে এই কোণটা আমাদের লাগবে। তাহলে এই কোণটা অ্যাকচুয়ালি কত বলো তো, এই কোণের মান তো ডিরেক্ট দেওয়া নেই, তাহলে এই কোণটা আমরা কীভাবে বের করতে পারি, এই কোণটা বের করার জন্য আমাদের কী করতে হবে,
দেখো এই টোটাল কোণটা এটা কিন্তু 90 ডিগ্রি, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় আর এইটুকু যদি θ1 হয় তাহলে এইটুকু কত হবে, এইটুকু অবশ্যই হবে 90 মাইনাস θ1। তাহলে দেখো এখান থেকে আমরা ইজিলি বের করতে পারি v1m ইকুয়াল স্কোয়ার রুট v1 স্কোয়ার প্লাস vm স্কোয়ার প্লাস 2v1 vm কজ মধ্যবর্তী কোণ কত 90 মাইনাস θ1। তাহলে এখান থেকে আমরা ইজিলি v1m এর মানটা বের করে নিতে পারি। এখন কথা হলো উল্লম্বের সাথে কত কোণের সাথে ধরবো, এটা কিভাবে বের করবো। এটা বের করার জন্য আগে আমরা দেখো এই কোণটাকে নাম যদি আমরা θ2 দেই তাহলে আমরা এই কোণটা কিভাবে বের করতে পারি। দেখো আমাদের লব্ধি হলো এটা আর v1 এর সাথে কিন্তু লব্ধির কোণ হলো θ2, তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারি না। tan θ2 ইকুয়াল যেটার সাথে কোণ সেটা নিচে ফ্রি থাকবে, তাহলে কিসের সাথে কোণ v1 এর সাথে কোণ, তাহলে v1 প্লাস উপরে কি হবে vm sin মধ্যবর্তী কোণ কত 90 মাইনাস θ1 আর নিচে কি হবে vm cos 90 মাইনাস θ1। এখান থেকে তুমি সিম্পলি θ2 এর মানটা বের করে নিতে পারো। এখন কথা হলো উল্লম্বের সাথে কত ডিগ্রি কোণ সাথে ধরতে হবে, এটা হলো তোমার কোশ্চেন। তাহলে দেখো যে θ2টা বের করলাম এটা কিন্তু অ্যাকচুয়ালি এইটুকু কোণ, কিন্তু এটা তো উল্লম্বের সাথে কোণ না, উল্লম্বের সাথে কোণ হলো এই টোটাল কোণটা, তো এখান থেকে এই পর্যন্ত, তাহলে এখান থেকে এই পর্যন্ত এই কোণটা কত, এইটুকু θ1 এইটুকু θ2, তাহলে এই টোটাল কোণটা হবে θ1 প্লাস θ2। তাহলে তোমাকে এত কোণে উল্লম্বের সাথে ছাতা ধরতে হবে, আর যদি দিক দেওয়া থাকে তাহলে বলতে হবে যে এত কোণে এই দিকে। তো যাই হোক আশা করি বৃষ্টির কনসেপ্টগুলো বুঝতে পারছো যে কোন দিকে বৃষ্টি পড়বে, কোন দিকে আমাদের ছাতা ধরতে হবে, এগুলো কীভাবে বের করতে হয়। এখন আমরা একটু দেখবো যে বৃষ্টিতে গাড়ির কাজ ভেজার কনসেপ্টটা অ্যাকচুয়ালি কি। গাড়ির কাজ ভেজার কনসেপ্টকেও আমরা 5টা কেজে ভাগ করবো। তো আমাদের শুরুর কেস হলো কেস 0, এখানে কি হবে শুধু বৃষ্টি থাকবে। তার মানে সাপোজ এটা রাস্তা, এখানে একটা গাড়ি দাঁড়ায় আছে, কি গাড়ি যে আঁকলাম, একটা চাকা ছোট একটা চাকা বড়, যাই হোক ধরে নাও এটা একটা সুন্দর গাড়ি, এই গাড়িটার সামনের দিক হলো এটা, আর বৃষ্টি মনে করে এরকম পড়তেছে উপর থেকে উল্লম্বভাবে এরকম বৃষ্টি পড়তেছে। একটা ভেক্টর আঁকছে যেন মনে করো না যে বৃষ্টি আকাশ থেকে এক ফোঁটা পড়তেছে, বৃষ্টি কিন্তু এরকম করে সব দিকে আছে, আমি একটা ভেক্টর দিয়ে দেখাচ্ছি তোমাকে। তো যাই হোক বৃষ্টি পড়তেছে আর গাড়িটা স্থির দাঁড়ায় আছে, গাড়িটা চলতেছে না, শুধুমাত্র বৃষ্টি পড়তেছে, বৃষ্টিগুলো শুধু এরকম করে উল্লম্বভাবে পড়তেছে আর কোনো বাতাসও নাই। এটা তোমার সামনের কাজ, এটা তোমার পেছনের কাজ। তাহলে এখন দেখো বৃষ্টিগুলো যদি এরকম করে পড়ে তাহলে কিন্তু তোমার দুইটা কাছে ভিজবে, কারণ এরকম করে যদি পড়ে দেখো এদিকে ধার ঘেঁষে স্পর্শ করে বৃষ্টি পড়বে না, অবশ্যই পড়বে। তাহলে কেস 0তে তোমার দুইটা কাজে ভিজবে, সামনের কাছেও ভিজবে পিছনের কাছেও ভিজবে। আচ্ছা এখন আমরা কেস 1 দেখবো। তো আমাদের কেস 1 কি, কেস 1 হলো বৃষ্টি প্লাস বাতাস, তার মানে বৃষ্টি আর বাতাসের বেগ থাকবে কিন্তু গাড়িটা এখানে স্থির থাকবে। তাহলে দেখো মনে করো এটা বৃষ্টি, বৃষ্টির বেগ হলো ভিআর আর এদিকে হলো বাতাস, বাতাসের বেগ ধরো ভিএ। তাহলে যেহেতু তুমি দেখতেছো দর্শক তুমি স্থির, তার মানে এখানে আপেক্ষিক বেগ লাগতেছে না, এখানে জাস্ট তুমি দুটো লব্ধি বের করে দিলেই হয়ে যাচ্ছে। তার মানে বৃষ্টিটা অ্যাকচুয়ালি এরম করে পড়বে তখন। তার মানে এরম করে যদি বৃষ্টি পড়ে তাহলে অ্যাকচুয়ালি কোন কাজ ভিজবে বলো তো। এটা যদি গাড়ির সামনের দিক হয় তাহলে গাড়ির অ্যাকচুয়ালি পিছনের কাজটা ভিজবে, এরম করে বৃষ্টি পড়ে, সামনের কাজ কিন্তু ভিজবে না এরম করে পড়লে। আবার বাতাস যদি অপোজিট দিকে হতো তাহলে এরম করে পড়তো, তাহলে তখন কিন্তু সামনের কাজটা ভিজতো, পিছনের কাজটা ভিজতো না। এখন বাতাসের দিকের উপরে এটা নির্ভর করতেছে যে সামনের কাজ ভিজবে নাকি পেছনের কাজ ভিজবে, এটা তোমাকে চিত্র আঁকে বুঝতে হবে। এবার আমরা কেস 2 দেখি। কেস 2 হলো আমাদের বৃষ্টি প্লাস গাড়ি, মানে বৃষ্টি আর গাড়ির বেগ থাকবে, বাতাসের বেগ থাকবে না। তাহলে কি হবে, বৃষ্টি মনে করে এরকম করে পড়তেছে ভি আর বেগে, আর গাড়ির বেগ কোন দিকে, সাপোজ গাড়িটা সামনের দিকে এভাবে চলা শুরু করছে, তাহলে গাড়ির বেগ মনে করে এটা ভিবি। তাহলে এখন কি হবে, এখন কিন্তু আপেক্ষিক বেগের কনসেপ্টটা চলে আসবে, কারণ তুমি গাড়ির সাপেক্ষে বের করতেছো, দর্শক কিন্তু এখানে গতিশীল। তাহলে আপেক্ষিক বেগ বের করতে গেলে কি করতে হবে, যার সাপেক্ষে তারটা বিয়োগ করে দিতে হবে। তাহলে কার সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে, তাহলে গাড়িকে আমরা এখানে বিয়োগ করে দিচ্ছি, এটা আমাদের গাড়ির বিপরীত ভেক্টর মাইনাস ভিবি। তারপর আমাদের কি করতে হবে, দুটোর লব্ধি বের করতে হবে, দুটোর লব্ধি সামান্তরিক সূত্র অনুযায়ী এটা হলো কর্ণ। তাহলে এটা হলো আমাদের ভি আর উইথ রেসপেক্ট টু বি। তার মানে গাড়িটা যদি এদিকে চলা শুরু করে তাহলে গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ হবে এরকম করে এদিকে। তাহলে বলো কোন কাজটা ভিজবে, এপাশের কাজ কিন্তু ভিজবে না, এরকম করে পড়বে, কিন্তু সামনের কাজটা কিন্তু ভিজবে। আচ্ছা এখন আমরা কেস 3 নিয়ে আলোচনা করব। কেস 3 হলো আমাদের বৃষ্টি, গাড়ি প্লাস বাতাস তিনটাই থাকবে এবং গাড়ি আর বাতাসের দিকটা একই দিকে হবে। তাহলে ব্যাপারটা কীরকম হবে, সাপোজ এখানে বৃষ্টি পড়তেছে ভি আর বেগে, বাতাস মনে করে প্রবাহিত হচ্ছে এদিকে ভি এ বেগে, আর গাড়িটাও এদিকে চলতেছে ভি বি বেগে। তাহলে এখন আমরা কী করবো, আমরা আগে শুরুতেই ভি আর ভি এ এই দুটোর লব্ধি বের করে নেব। দুটোর লব্ধি কোনটা, এটা কর্ণ। এরপরে কি হবে, আমাদের ভি আর ভি এর কাজটা শেষ, তাহলে আমরা এই দুটো মুছে ফেলতেছি। এখন আমাদের কি করতে হবে, বাসের সাপেক্ষে এই বেগটার আপেক্ষিক বেগ বের করতে হবে। তাহলে কি করতে হবে, বাসের সাপেক্ষে যেহেতু, তাহলে এটাকে আমাদের বিপরীত ভেক্টর বানিয়ে নিতে হবে, তাহলে এটা মাইনাস ভিবি। তাহলে এই দুটোর আমাদের কি করতে হবে, এখন লব্ধি বের করতে হবে। দুটোর লব্ধি কীরকম হবে, দুটোর লব্ধি এইরকম হবে। তাহলে তখন বৃষ্টিগুলো অ্যাকচুয়ালি এরকম করে পড়তেছে, তাহলে এরকম করে যদি বৃষ্টি পড়ে তাহলে কোন কাজ ভিজবে বলো, সামনের কাজ ভিজবে। এরকম করলে কিন্তু পেছনের কাজটা ভিজবে না, এরকম করে যাবে। কিন্তু ব্যাপারটা সবসময় এরকম নাও হতে পারে। এটা আমি কোন কেসের জন্য আঁকছি জানো, এটা আমি আঁকছি যে বাসের বেগটা বাতাসের বেগের তুলনায় বেশি, তখন এরকম একটা কেস আসছে। কিন্তু এরকম নাও হতে পারতো, যদি এরকম হতো যে বৃষ্টি এরকম করে পড়তেছে ভি আর বেগে, বাতাস এখানে প্রবাহিত হচ্ছে ভি এ বেগে, অনেক বেশি জোরে বাতাস প্রবাহিত হচ্ছে, আর গাড়ির বেগ মনে করো অনেক কম ভি বি এটুকু। তাহলে ব্যাপারটা কীরকম হতো দেখো, তাহলে কিন্তু ভি আর ভি এর লব্ধিটা এইরকম হতো সামান্তরিকের কর্ণ অনুযায়ী।
তারপর আমরা কি করতাম, ভিবিটাকে নেগেটিভ করে দিতাম, তার মানে এরকম হতো। তাহলে এই দুটো মিলে আমরা যদি সামান্তরিক রাখতাম, এটা যেহেতু ফ্রি ভেক্টর আমরা এটাকে মুভ করতে পারি, এখানে যদি মুভ করি তাহলে দেখো এরকম হলো, তাহলে আমাদের সামান্তরিকটা হবে এরকম। তাহলে এখন এই সামান্তরিকের কর্ণটা আমাদের কি হবে, কর্ণ কিন্তু তাহলে আমাদের তখন হচ্ছে অ্যাকচুয়ালি এরকম, এটা আমাদের কর্ণ। তাহলে দেখো তখন কিন্তু লব্ধিটা আমাদের এই দিক হয়ে যাচ্ছে, আর এই কেসে কিন্তু আমাদের এরকম আসছিল। তাহলে এই কেসটা আমাদের কি, এই কেসটা হলো আমাদের গাড়ির বেগটা বাতাসের বেগের থেকে অনেক অনেক বেশি, তখন আমাদের এরকম কেস হচ্ছে, সামনের কাজ ভিজতেছে। কিন্তু যদি এই কেস হয়, এটা কি কেস, এটা হলো আমাদের বাতাসের বেগটা গাড়ির বেগের থেকে অনেক অনেক বেশি, তাহলে এই কেসে কিন্তু আমাদের পেছনের কাজ ভিজতেছে, আর এই কেসে কি সামনের কাজ ভিজতেছে। আচ্ছা, এই 3 নম্বর কেসের আরেকটা স্পেশাল জিনিস আছে, সেটা একটু দেখি। সেটা কি, মনে করো এরকম করে বৃষ্টি পড়তেছে ভি আর বেগে, আর এদিকে বাতাস প্রবাহিত হচ্ছে ভি এ বেগে, আর গাড়িটার বেগ মনে করো একই দিকে এবং তার মানটাও সেম, সেটা হলো ভি বি। তাহলে যেহেতু মানটা সেম, তাহলে আমরা বলতে পারি এই কেসের জন্য কি হচ্ছে, ভি এ ইকুয়াল ভি বি, তার মানে গাড়ির বেগ আর বাতাসের বেগ সেম এবং একই দিকে। তাহলে ব্যাপারটা কিরকম হবে, শুরুতে দেখো আমরা আগে ভি আর ভি এ এই দুটো নিয়ে কাজ করি, তাহলে ভি বিটা আপাতত থাক। তাহলে এই দুটোর লব্ধি কি হবে, দুটোর লব্ধি হবে সামান্তরিক সূত্র অনুযায়ী এরকম, এটা সাপোজ এটার নাম হলো ভি ওয়ান। এখন কথা হলো যে ভি বিটাও কিন্তু এই দিকে সেম দিকে এবং তার মানটাও সেম। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই ভি ওয়ানের আপেক্ষিক বেগ বের করতে হবে গাড়ির সাপেক্ষে। তাহলে ভি ওয়ানের আপেক্ষিক বেগ বের করতে গেলে কি করতে হবে, যেহেতু গাড়ির সাপেক্ষে তাহলে গাড়ির বেগটাকে বিয়োগ করে দিতে হবে, মানে বিপরীত ভেক্টর বানিয়ে নিতে হবে। তাহলে দেখো আমরা যদি এটা যদি বিপরীত ভেক্টর বানাই দেই, এটা তাহলে কি হবে, এটা হবে মাইনাস ভিবি। তাহলে ভি ওয়ান আর মাইনাস ভিবি এর লব্ধি কি হবে, লব্ধি আলটিমেটলি কিন্তু এইটাই হবে, এই ভি আর এর দিকেই হবে, ভিআরই হবে। কেন এরকম হলো, কারণ দেখো এই দিকে ভি এ পরিমাণ বেগের কারণে আমার লব্ধিটা এখান থেকে এইটুকু সরে গেছে। আবার দেখো সেম পরিমাণ বেগই কিন্তু অপোজিট দিকে দেওয়া হয়েছে, তাহলে অপোজিট দিকে সেম পরিমাণ বেগের কারণে এই লব্ধিটা আবার অপোজিট দিকে সেম ভাবে সরে আসবে না, সেম পরিমাণ অবশ্যই সরে আসবে। এটাকে এইভাবে চিন্তা না করলেও পারো, আরো ইজিলি করতে পারো। মনে করো এই লব্ধিটা আমরা বেরই করি নাই, শুরুতে আমরা ভি এর দিকে এদিকে বলছি, মানে বাতাসের দিকে এদিকে বলছি, গাড়ির দিকেও এদিকে বলছি এবং মানটাও সেম বলছি। তাহলে গাড়ির দিকে যদি এইদিকে হয়, তাহলে গাড়ির অপোজিট ভেক্টরটা আমরা আগেই বানাই নিই, তাহলে মাইনাস ভিবি এরকম হবে। তাহলে দেখো ভি এ আর মাইনাস ভিবিটা সেম না, কিন্তু শুধুমাত্র দিকটা আলাদা। তাহলে কি হবে, এই দুটা কিন্তু একে অপরকে ক্যান্সেল আউট করবে, মানে এই দুটার কোনো ইফেক্ট থাকবে না, শুধুমাত্র ভিআরটা এখানে উপস্থিত থাকবে। তাহলে আমাদের আলটিমেট লব্ধিটা হবে ভিআর। তাহলে দেখো এটা কিন্তু আমাদের কেস জিরো হয়ে গেল, মানে বৃষ্টিগুলো যদি এরকম করে পড়ে তাহলে কিন্তু আমাদের দুইটা কাছে ভিজবে, সামনের কাছেও ভিজবে, পেছনের কাছেও ভিজবে। আচ্ছা, এই 3 নম্বর কেসে আমরা যে তিনটা জিনিস দেখলাম, যে বাতাসের বেগ গাড়ির বেগের থেকে বেশি হলে কি হবে, অথবা গাড়ির বেগ বাতাসের বেগের থেকে বেশি হলে কি হবে, অথবা দুইটা বেগ সমান হলে কি হবে, এই যে তিনটা জিনিস দেখলাম, এগুলো কিন্তু বৃষ্টি রঙের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু সেখানে আমি কেন বলি নাই, সেখানে আমি বলি নাই কারণ প্রথমত বৃষ্টিতে যখন কেউ চলাচল করে তখন অবশ্যই বাতাসের থেকে চলাচলকারীর বেগটা অবশ্যই বেশি থাকে, সাধারণত এরকমই ঘটে। এমন হয় না যে ঝড়ের মধ্যে তুমি ছাতা নেবে রয়েছো, অনেক জোরে বাতাস প্রবাহিত হচ্ছে আর তুমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছ, এরকম কেস সাধারণত হয় না। এই কারণে বৃষ্টিতে ছাতা ধরার অঙ্কগুলো সাধারণত ওইভাবেই দেয় যে তোমার বেগটা সবসময় বাতাসের বেগের থেকে বেশি থাকে। তবে নাও থাকতে পারে, যদি না থাকে তাহলে কি হতো, তাহলে গাড়ির কাজ ভেজার যে এই তিনটা কেস আমি বললাম, এই তিনটা কেসের মতো ঘটনাই ঘটবে। তাহলে এখন প্রশ্ন হলো যে ক্যালকুলেশনের ক্ষেত্রে চেঞ্জ হবে কিনা, তিনটার জন্য 3 রকম ক্যালকুলেশন হবে, যেহেতু আমাদের ইফেক্টটা তিন রকম হচ্ছে, ক্যালকুলেশনের ক্ষেত্রে চেঞ্জ হবে আবার হবে না, দুইটাই। তো কিরকম, আমরা বৃষ্টির অঙ্কের সময় টাইপ 3-তে যেভাবে চিত্রগুলো আঁকছি ওইভাবে যদি তুমি চিত্রগুলো আঁকো এবং ক্যালকুলেশন করো তাহলে তোমাকে রেজাল্ট ঠিকই দিবে। কিন্তু কখনো কখনো যদি ওই রকম কেস হয়, বললাম যে বাতাসের বেগটা তোমার বেগের থেকে অনেক বেশি, তাহলে কি হবে, তাহলে ক্যালকুলেশনটা আলাদা হবে যদি তুমি চিত্রটা আলাদাভাবে আঁকো। মানে তুমি যদি অঙ্ক পড়ে তুমি যদি থিওরিটা বোঝো ভালোভাবে, থিওরিটা যদি ফিল করতে পারো, তাহলে তুমি চিত্র আঁকার সময় কি করবা, লব্ধির দিকটা চেঞ্জ করে দিবা, আর লব্ধির দিক চেঞ্জ হয়ে গেলে তোমার থিটাটাও চেঞ্জ হয়ে যাবে, এই কারণে ক্যালকুলেশনটা তখন আলাদা আসবে। কিন্তু তুমি যদি ওইভাবে আলাদাভাবে ক্যালকুলেশন না করো, চিত্রও যদি ওইভাবে না আঁকো, তুমি যদি কোনো কিছু চিন্তা না করেই আমি যেভাবে বলছি নর্মাল কেসে ওইভাবে যদি চিত্রটা আঁকো এবং ওই চিত্র অনুযায়ী যদি ক্যালকুলেশন করো, কোনো সমস্যা নাই, তোমাকে সেম রেজাল্ট দেবে। শুধুমাত্র একটা জিনিস আলাদা হবে, কি আলাদা হবে, তোমার রেজাল্টটা লাস্টে যায় নেগেটিভ আসবে, মানে তোমার দিকটা নেগেটিভ আসবে। তার মানে নেগেটিভ দিকের কারণে কি বুঝবা তুমি, নেগেটিভ দিকের কারণে বুঝবা তুমি যে দিকটা ধরছো চিত্রে, তোমার চিত্রে সেই দিকটা ভুল আছে, অ্যাকচুয়ালি তার অপোজিট দিকে হবে দিকটা, কিন্তু মানটা একই আসবে, সমস্যা নেই, তুমি যেভাবে ক্যালকুলেশন করো রেজাল্ট একই দিবে। যদি তোমার চিত্রটা ভুল হয়ে থাকে তোমাকে ক্যালকুলেশনের লাস্টে অবশ্যই নেগেটিভ চিহ্নতে বুঝাই দিবে যে তোমার দিকটা ভুল হয়েছে, এটা কোনো সমস্যা না। কিরকম আমরা একটু দেখি চলো। সাপোজ এরকম উল্লম্বভাবে বৃষ্টি পড়তেছে ভি আর বেগে, বাতাসের দিকে এদিকে ভি এ এবং সেটা অনেক বেশি, আর তোমার বেগ মনে করো অনেক কম, সেটা হলো এখানে ভি এম। তাহলে শুরুতে আগে আমরা ভি এ আর ভি আর এর লব্ধি বের করবো, সেটা হবে এরকম, এটা হবে ভি ওয়ান। তাহলে এখন এই ভি ওয়ানের আপেক্ষিক বেগ বের করতে হবে ভি এম এর সাপেক্ষে। তাহলে আমাদের কি করতে হবে, ভি এমটাকে এখানে নেগেটিভ করে দিতে হবে। তারপর এখন আমরা কি করব, এই নেগেটিভ ভি এম আর ভি ওয়ানের লব্ধি বের করব। তাহলে দেখো এখানে যে আমরা সামান্তরিক আঁকি, বুঝতে পারতেছো লব্ধিটা অ্যাকচুয়ালি এইরকম হবে, এটা হবে আমাদের ভি ওয়ান এম। দেখো আমরা যখন ভি ওয়ান বের করছিলাম সেই কোণটা যদি এখানে থিটা ওয়ান নাম দিতাম, আমরা এটার নাম যদি থিটা টু দেই, তাহলে দেখো থিটা ওয়ানটা কিন্তু আমরা ইজিলি পিথাগোরাসের সাহায্যে বের করতে পারি, আর থিটা টুটা আমরা কীভাবে বের করতে পারি, থিটা টু আমরা লব্ধির সাথে কোণের সূত্র থেকে বের করতে পারি। তাহলে দেখো আমাদের অ্যাকচুয়ালি ছাতা কোন দিকে ধরতে হবে, ছাতা কিন্তু এই জায়গায় ধরতে হবে, এটা হলো আলটিমেট লব্ধি। তাহলে তোমার অ্যাকচুয়ালি এই কোণটাতে ছাতা ধরতে হবে, এটার নাম যদি থিটা থ্রি দেই, তাহলে তোমাকে থিটা থ্রি কোণে ছাতা ধরতে হবে। তার মানে থিটা থ্রি ইকুয়াল কত হবে বলো তো, দেখো এটা হলো থিটা ওয়ান, এইটুকু হলো থিটা টু, তাহলে থিটা থ্রি সমান হলো থিটা ওয়ান মাইনাস থিটা টু। তাহলে এটা তখন হবে তোমার কোণ, যেই কোণে তোমাকে ছাতা ধরতে হবে এবং এই দিকে,
এইদিকে নয়। কিন্তু আমরা যদি এত কিছু চিন্তা না করতাম, আমরা যদি সাদা মনে ধরে নিতাম যে আমাদের বেগটাই সবসময় বাতাসের বেগের থেকে বেশি, আমরা সরল মনে অঙ্ক করতেছি, তাহলে কী হতো ব্যাপারটা? তাহলে কিছুই হতো না। দেখো তুমি এরকম করে ধরতা যে এটা ভিআর আর এটা হলো ভিএ আর এটা হলো মাইনাস ভিএম। তুমি মনে করো এটা ভি1 দিছো আর এইদিকে মনে করো তুমি ধরছো হলো আলটিমেট লব্ধি V1M। তাহলে তোমার অনুযায়ী কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে? দেখো তোমার অনুযায়ী কিন্তু অ্যাকচুয়ালি এই কোণটাতে ছাতা ধরতে হবে। এটা যদি থিটা নাম দিই, তাহলে এই কোণটাতে তোমাকে ছাতা ধরতে হবে তোমার চিত্র অনুযায়ী। সমস্যা নেই, এই চিত্র অনুযায়ী তুমি যদি ক্যালকুলেশন করো, কীভাবে ক্যালকুলেশন করবা? ওই যে আমি বৃষ্টির অঙ্ক করানোর সময় যে কেস 3 ক্যালকুলেশনটা দেখাইছি ওইভাবে ক্যালকুলেশন করবা। মানে চিত্রটা আমি তখন যেভাবে আঁকছি ওইভাবে আঁকছো, তুমি এত কিছু চিন্তা করো না যে বেগ বেশি কম, তো ওইভাবে ক্যালকুলেশনগুলো সব করবা। আলটিমেটলি তুমি থিটার যে মানটা পাবা, এটা অ্যাকচুয়ালি কী হবে জানো? এটা অ্যাকচুয়ালি হবে -θ3। তার মানে θ3 এর যে মানটা তুমি এখানে পাইছো সেম মানটাই পাবা, কিন্তু পাবা মাইনাস পাওয়ার কারণ কি? কারণ তুমি কোনটা ধরছো এইদিকে, কিন্তু অ্যাকচুয়ালি কোনটা হবে এটা থেকে এইদিকে, এই মাইনাস দ্বারা এটা বোঝায়। তো তুমি যদি এত কমপ্লিকেশনস না চাও, এত যদি ক্যালকুলেশন করতে না চাও, তুমি সিম্পলভাবে সবসময় এই চিত্রটাকে কাজ করতে পারো, তাহলে তোমার রেজাল্টটা নেগেটিভ দিতে পারে কখনো কখনো। লাস্টে নেগেটিভ দিলে কি বুঝবা যে এইদিকে হবে, তুমি যেদিকে ধরছো তার অপোজিট হবে। ভয় যেন পায় না যে নেগেটিভ কেন আসলো, তাহলে তো অঙ্ক ভুল। আর লব্ধির মানটা সবসময় সেম আসবে, এটাতেও যেটা আসবে এটাতেও সেটাই আসবে। তো চলো এখন আমরা কেস 4 দেখবো। তাহলে আমাদের কেস 4টা অ্যাকচুয়ালি কি? কেস 4টা হলো বৃষ্টি, গাড়ি, বাতাস তিনটাই থাকবে, কিন্তু গাড়ি আর বাতাসের দিকটা বিপরীত দিকে হবে। তাহলে কীরকম হবে? দেখো সাপোজ এটা বৃষ্টি পড়তেছে ভি আর বেগে, আর এদিকে বাতাস প্রবাহিত হচ্ছে ভি এ বেগে, আর গাড়ি সাপোজ এদিকে চলতেছে ভি বি বেগে। এই কেসে আমরা ধরে নিচ্ছি কি ভি বি এর বেগটা ভি এর থেকে বেশি, মানে গাড়ির বেগটা বাতাসের থেকে বেশি। তাহলে আমরা কি করবো? আগে দুটোর লব্ধি বের করবো, দুটোর লব্ধি হবে এরকম। তারপর আমাদের এটার আপেক্ষিক বেগ বের করতে হবে, এটার সাপেক্ষে মানে গাড়ির সাপেক্ষে। তাহলে এটা আমরা একটু মিশাই দিচ্ছি, এটার কাজ যেহেতু শেষ। তাহলে দেখো ভিবি কে আমাদের কি করতে হবে? বিপরীত ভেক্টর বানিয়ে নিতে হবে। তারপরে ভিবি আর এই ভেক্টর আমাদের লব্ধি, তাহলে লব্ধিটা এইরকম মাঝামাঝি একটা দিকে হবে। তার মানে বৃষ্টিগুলো এরকম করে পড়বে। তাহলে কোন কাজ ভিজবে? এখানে আমাদের সামনের কাজ ভিজতেছে, সামনের কাজ। কিন্তু তা না হয় যদি বাতাসের বেগটা বেশি হতো, তাহলে কি হতো? সাপোজ এখানে বৃষ্টি পড়তেছে ভি আর বেগে, গাড়ি এদিকে চলতেছে সাপোজ ভি বি বেগে, আর এদিকে সাপোজ বাতাস প্রবাহিত হচ্ছে ভি এ বেগে, অনেক বেশি জোরে বাতাস। তার মানে এই কেসের জন্য আমাদের ভি এ গ্রেটার ভিবি। তাহলে এখন কি হবে দেখো? তাহলে এখন এই দুটো মিলে যদি আমরা সামান্তরিক আঁকি, লব্ধিটা এইরকম হবে। তাহলে এটার যেহেতু কাজ শেষ, আমরা এটা মিশাই দিচ্ছি। তাহলে ভিবি কে আমাদের কি করতে হবে? বিপরীত ভেক্টর বানাতে হবে। বিপরীত ভেক্টর বানাও, তাহলে এইটুকু হবে আমাদের ভিবি এর বিপরীত ভেক্টর। তাহলে এইটা আর এইটা যদি লব্ধি করি, তাহলে কি হবে? এইরকম একটা কেস আসবে, এটা হবে আমাদের আলটিমেট লব্ধি। তাহলে দেখো এই কেসেও কিন্তু আমাদের এরকম করেই বৃষ্টি পড়তেছে, তার মানে এই কেসেও আমাদের সামনের কাছে ভিজবে। তাহলে চলো এখন আমরা একটু দেখি যে কেস 4-এ কি কেস 3-এর মতো এরকম ঘটনা ঘটে কিনা। মানে কেস 4-এ যদি এরকম ঘটনা ঘটে যে গাড়ি আর বাতাসের বেগটা সেম কিন্তু বিপরীত দিকে, তাহলে কি আমাদের 3 নম্বর কেসের মতো ঘটনা ঘটে কিনা? তো দেখো মনে করো এখানে বৃষ্টি পড়তেছে ভি আর বেগে, আর বাতাস মনে করো প্রবাহিত হচ্ছে এইদিকে ভি এ বেগে, আর গাড়ি মনে করো চলতেছে এইদিকে ভি বি বেগে। এখানে আমরা দেখতেছি যে ভি এ সমান মাইনাস ভিবি, মানে দুইটার মান সেম কিন্তু দিকটা শুধু বিপরীত। তাহলে দেখো এখানে কি ঘটনা ঘটবে? আগে আমরা ভি এ আর ভি আর এর লব্ধি বের করি, কোনটা হবে? সামুদ্রিক সূত্র অনুযায়ী এটা হবে। তাহলে এটা যদি আমরা ভি1 নাম দিই, তারপর আমাদের কি করতে হবে? এই ভি1 এর আপেক্ষিক বেগ বের করতে হবে ভিবি এর সাপেক্ষে। তাহলে যেহেতু ভিবি এর সাপেক্ষে, তাহলে আমরা ভিবি কে নেগেটিভ করে দেবো। তার মানে অ্যাকচুয়ালি তখন এই ভি এটাই কিন্তু তখন মাইনাস ভিবি হয়ে যাবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মাইনাস ভিবি, যেহেতু আমাদের ভি এ ইকুয়াল মাইনাস ভিবি, এই কারণে। তাহলে দেখো এখন যদি আমরা এটা আর এটা লব্ধি বের করি, তাহলে কি হবে? অ্যাকচুয়ালি সামুদ্রিক সূত্র অনুযায়ী এইরকম একটা লব্ধি পাবো আমরা, এটা হবে আমাদের আলটিমেট লব্ধি ভি1বি। তার মানে এবার কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেল না ঘটনাটা। এক্ষেত্রে কিন্তু আমাদের সামনের কাজটা ভিজতেছে, কারণ বৃষ্টির আলটিমেট লব্ধি এরকম করে। তার মানে 4 নম্বর কেসের ক্ষেত্রে দুইটা বেগ যদি সেমও হয়, মান যদি সমান হয়, তাহলে আমাদের ক্যান্সেল আউট হচ্ছে না। আবার যেন এরকম মনে করো না যে এইটা এইদিকে ভিএ আর এইটা এইদিকে ভিবি, দুটো তো সমান, তাহলে আমি একবার ক্যান্সেল আউট করে দিই, এরকম না। কারণ কি? কারণ অ্যাকচুয়ালি ঘটনাটা কি বলতো? কারণ ঘটনাটা হলো ভিবি এর যে দিক, এই দিকটা তো অ্যাকচুয়ালি আমার ভিএ কে ক্যান্সেল আউট করতে পারবে না। তখনই ক্যান্সেল আউট হবে যখন ভিবি এর বিপরীত ভেক্টরের দিকটা ভিএ এর অপোজিট হবে। কারণ আমাদেরকে তো আপেক্ষিক বেগ বের করতে হবে, আপেক্ষিক বেগ বের করতে গেলে আমাদেরকে অপোজিট ভেক্টর বানাতে হবে। তো আগে যদি অপোজিট দিকে থাকে, তাহলে এটাকে যদি অপোজিট করি, তাহলে তো অ্যাকচুয়ালি একই দিকে হয়ে যাবে। তাহলে এই মাইনাস ভিবি আর ভিএ এর দিকটা তোমার অ্যাকচুয়ালি সেম দিকে হয়ে যাবে, এই কারণেই ক্যান্সেল আউট হবে না। কিন্তু 3 নম্বর কেসে কিন্তু দুইটা একই দিকে ছিল, কিন্তু যখন বিপরীত ভেক্টর বানাইছি তখন দিকটা অপোজিট হয়ে গেছিলো, এই কারণে তোমার ওটা ক্যান্সেল আউট হয়ে গেছিলো। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো যাই হোক, আশা করি তোমার গাড়ির কাজ ভেজার কনসেপ্টটা বুঝতে পারছো, যে কখন সামনে কাজ ভেজবে আর কখন পেছনের কাজ ভেজবে। বৃষ্টিতে ছাতা ধরার কনসেপ্ট আর এই গাড়ির কাজ ভেজার কনসেপ্ট দুটো কিন্তু সেম জিনিস, একই কনসেপ্টই। তারপর আমি আলাদাভাবে আলোচনা করলাম, যাতে করে তোমরা গাড়ির কাজ ভেজার অঙ্ক দেখে ভয় না পাও যে আমি তো ছাতা ধরার অঙ্ক করছি, আমি তো গাড়ির কাজ ভেজার অঙ্ক করি নাই। দুটো কিন্তু একই কনসেপ্টই, ভয় পাওয়ার কিছু নেই। আর ক্যালকুলেশনগুলো কিন্তু আমি করে দেখালাম না, যেমন গাড়ির কাছে কত ডিগ্রি কোণে পানি পড়বে, এগুলো আসলে ক্যালকুলেশন তুমি করতে পারবা যদি বৃষ্টির কনসেপ্টগুলো বুঝে থাকো
বৃষ্টির ক্যালকুলেশনগুলো বুঝে থাকো, এগুলো সেম ক্যালকুলেশনই। তো এই ক্যালকুলেশনগুলো পারলে এই ক্যালকুলেশনগুলো পারবা। তো আজকের ভিডিওতে তো আমরা মেইনলি আলোচনা করছি যে বৃষ্টি এবং গাড়ির কাজ ভেজার অঙ্কগুলোর কনসেপ্টটা অ্যাকচুয়ালি কি, থিওরিটা অ্যাকচুয়ালি কি। কিন্তু এরপর আমরা যখন ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটির প্র্যাকটিস প্রবলেমগুলো করবো তখন আমরা এই থিওরি রিলেটেড অনেক ম্যাথ প্র্যাকটিস করবো। আর ম্যাথ কীভাবে প্র্যাকটিস করতে হয় এটা তো বুঝতেই পারলা। শুধু বৃষ্টি বা গাড়ির কাজের ক্ষেত্রে নয়, ফিজিক্সের ম্যাক্সিমাম অঙ্কই তোমাকে চিত্র আঁকে করতে হয়। দেখলাই তো চিত্র আঁকায় অঙ্কগুলো কত ইজি হয়ে গেল, ক্যালকুলেশন কত ইজি হয়ে গেল। চিত্র না গেলে তুমি আসলে বুঝতে পারবে না যে এই কোণের মানটা এত, এই কোণের মানটা এত, এই জিনিসগুলো আসলে বুঝতে পারবে না। তো এই কারণে সাজেশন, ফিজিক্সের ম্যাথ যখন সলভ করতে যাবা বেশি বেশি করে চিত্র আঁকবা। শুরুতে আগে চিত্র আঁকা নেবা, তারপর দেখবে অঙ্কের ক্যালকুলেশনগুলো অনেক ইজি হয়ে যাবে। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা। আর আজকের ভিডিওর কোনো টপিক যদি তোমরা বুঝতে না পারো অথবা এই টপিক রিলেটেড কোনো ম্যাথে যদি তোমাদের সমস্যা হয়ে থাকে, তোমরা আমাকে ফেসবুক পেজে মেসেজ দিয়ে জানাতে পারো। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো পরবর্তী লেকচারগুলো দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।